সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। ৫,০০০-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র ২,৫০০। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে। সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা। স্থানীয় পণ্যের আধিক্যে ফিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও নেই বৈচিত্র্য। মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা দর্শনার্থীর। নিজ ভূখণ্ড না ছাড়ার ঘোষণা ফিলিস্তিনিদের। সকালের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও হুঁশিয়ারি তার। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের জন্য নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি। তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। এদিকে জুলাই আন্দোলনে ৪২২ নেতাকর্মী প্রাণ হারানোর পরও বিএনপির ভূমিকা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত ২০-২২ বছর ধরে কখনো লাফ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাফ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয় যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি। যে কারণে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে এই ১-১.৫ মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতারা কাদের সহায়তায় সীমান্ত পার হয়েছে তার জবাব দিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা ৩টি লকারে প্রায় $২.২ লাখ ও ইউরো সহ ১ কেজি স্বর্ণ এবং এফডিআরের ৭০ লাখ টাকা জব্দ করেছে দুদক। রোববার সকালে ৭ সদস্যের দল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে আসেন দুদকের একটি দল। এ সময় সংস্থাটির পরিচালক জানান, যে মালামাল জব্দ করা হয়েছে তা কোর্টে উপস্থাপন করা হবে। ২০২২ সালের জুন মাসে দুদক ইন্টারন্যাশনাল লিজিং এর সঙ্গে যুক্ত শেল কোম্পানির মাধ্যমে পিকে হালদারের ২৫০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় শীতাংশু কুমার সুর বা এসকে সুরকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। একই বছরের জুলাই মাসে এসকে সুর এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় এনবিআর। ২০২৩ সালে পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক। পরবর্তীকালে পরিবারটির আয়কর নথি জব্দসহ ভ্রমণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞাও আসে। গত ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬-এর ২ ধারায় অভিযোগ আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় উচ্চ আদালতের আদেশে রোববার বাংলাদেশ ব্যাংকে এসকে সুরের লকার খুলতে আসেন ম্যাজিস্ট্রেট সহ ৭ সদস্যের দুদকের টিম। এ সময় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান বলেন, এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে ৩টি লকার ছিল। ইউরো পেয়েছি ৫৫,০০০, ডলার পেয়েছি ১,৬৯,৩০০ এবং
স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকার। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, এসকে সুরের এফডিআর কার কার নামে ছিল তা যাচাই করতে এবং ইউরো ও ডলার আলাদা করতে সময় লেগেছে প্রায় 10 ঘন্টা। অনেকগুলা নাম্বারের বন্ড ছিল, বন্ডগুলাকে এন্ট্রি করতে অনেক সময় লাগছে এবং ইউরোগুলাকেও এন্ট্রি করতে যথাযথভাবে, যেহেতু একটি সিজার লিস্ট, পূর্ণাঙ্গ সিজার লিস্ট করতে হয়েছে, প্রত্যেকটি ডলারের নাম্বারকে এখানে এন্ট্রি করতে হয়েছে, সুতরাং এই কারণে অনেক সময় লাগছে। এদিকে জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যায় দুদক, তবে তা যে কোনো মুহূর্তে আদালতে উপস্থাপন করতে চাইলে দিতে ইচ্ছুক বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চাহিদা 5000 হলেও মাত্র 2500 কোচ নিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবা। ফলে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয়, কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে দেখা দিয়েছে সংকট। দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা তাদের। তবে রেল বলছে 200টি কোচ কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস। এখানকার প্ল্যাটফর্ম আগে থেকেই যাত্রী ঠাসা। ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছেন ভেতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা। ট্রেনের ভেতর যেন তিল ধারণের ঠাঁই নেই। একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা, ভিড় সেখানেও। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি আছে না, এছাড়া তো উপায় নাই, যাইতে তো হইব। প্রচুর ভিড়, প্রচুর, যেটা প্রকাশ করা যায় না। যে অবস্থা, টিকিট কাটতে ওঠা অসম্ভব। রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন, লোকাল মেইল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্য নিত্যদিনের। এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের। হয়তো কোচ বাড়াইতে হবে, নাহলে ট্রেন বাড়াইতে হবে। বগির সংখ্যা বাড়ানো দরকার, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। রেলওয়ের তথ্য বলছে, বর্তমানে 5000 কোচের চাহিদা রয়েছে আর ট্রেন চলছে মাত্র 2500 কোচ নিয়ে। আর এজন্য নতুন রুটেও চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন। যাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। নতুন আমাদের যদি অধিক কোচ থাকতো তাহলে আমরা ঢাকা, খুলনা, ঢাকার আসে বিভিন্ন রুটে, আমাদের ঢাকা ওই নতুন রুটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি চালানো যেত, অনেক রুটে যাত্রীদের সুবিধা হতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ঘোড়ার আগে গাড়ি কেনার মতো অবস্থা রেলের। কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন, এতে আরও লোকসান বাড়ার আশঙ্কা তাদের। প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন চলাচলের জন্য করণীয়গুলি আমি করিনি। এটা একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ হয়ে গেছে আমি বলবো। এই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনার ক্ষেত্রে এবং লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান হয়ে যেতে পারে আর কি। রেলওয়ে মহাপরিচালক বলছেন, ইতোমধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। এবছরই 200 কোচ কেনার পরিকল্পনা তাদের। 35টা কোচের এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা আগামী জুনের মধ্যে আসবে আশা করা যায়। ব্রডগেজ প্রায় 200 কোচ, এটা ইন্ডিয়া থেকে আসার যে চুক্তি হয়েছে, সেটাও আগামী 6 মাস থেকে আসা শুরু করবে। রেলবহরে যুক্ত থাকা কোচের 60%ই মেয়াদ উত্তীর্ণ। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এরপরও ট্রেনের ভেতর একটু জায়গা পেতে এমন যুদ্ধে নামতে হয় যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে এমন বেহাল দশা রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 1 ফেব্রুয়ারি থেকে চলাচল করবে 2 জোড়া ট্রেন। একটি প্রবাল এক্সপ্রেস, অপরটি সৈকত এক্সপ্রেস। 4 ক্যাটাগরি টিকিটে সর্বোচ্চ ভাড়া 340 টাকা এবং সর্বনিম্ন 185 টাকা। কক্সবাজার চট্টগ্রাম রুটে স্থায়ী ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। আর স্টেশন কর্তৃপক্ষ বলছে, এই রুটে যাত্রী চাহিদা তুঙ্গে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার চট্টগ্রাম রেলপথে 2023 সালের নভেম্বরে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে ঢাকা কক্সবাজার রুটে নিয়মিত 2টি ট্রেন চলাচল শুরু করে, কিন্তু 1 বছরের বেশি সময় পার হলেও চট্টগ্রাম কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চললেও নিয়মিত ট্রেনের দাবিতে সরব ছিল এই রুটের যাত্রীরা।
অবশেষে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা পাচ্ছেন নিয়মিত 2 জোড়া ট্রেন। 1 ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস এই দুটি ট্রেন নিয়মিত চলাচল করবে। এরই মধ্যে স্টেশনগুলোতে হচ্ছে টিকিট বিক্রিও। প্রতিদিনই কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করছেন এই রুটের যাত্রীরা। আর চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি বাস্তবায়ন হওয়ায় খুশি এই অঞ্চলের মানুষজন। আলহামদুলিল্লাহ টিকিট হাতে পাইছি, তো ভালো লাগতেছে। প্রতিদিন 2বার ট্রেন আসতে যাচ্ছে, এটা আমাদের একটা দাবি ছিল, এটা পূরণ হয়েছে। 4 ক্যাটাগরির টিকিটে ভাড়া সর্বনিম্ন 185 টাকা আর সর্বোচ্চ 340 টাকা। আর এই রুটে যাত্রী চাহিদা তুঙ্গে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। 1 তারিখে টিকিট সবগুলো বিক্রি হয়ে গেছে, যাত্রীর প্রচুর চাহিদা আছে। এখনো পর্যন্ত আমাদেরকে তো ঠিকাদার কোম্পানি এগুলো পরিপূর্ণভাবে বুঝাই দেয় নাই, সেই হিসাবে আমরাও কাজ করতেছি, ওনারও সেবার মান দেওয়ার জন্য ওনারাও সম্পূর্ণ চেষ্টা করতেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চালুর দাবি ব্যবসায়ীদের। মানুষের পাশাপাশি মালামালও যাতে যেতে পারে, পণ্য পরিবহন যাতে হতে পারে, এই জিনিসটা খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করব। 16টি বগি নিয়ে 743 আসনের এই দুটি ট্রেন সোমবার ছাড়া চলবে সপ্তাহে 6 দিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোনো থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা প্রাথমিকভাবে জানায়নি ডিবি। এনামুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে একে একে গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। মসজিদের মিনার নকশা পরিবর্তন করে রূপ দেয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন, নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তাও হয়নি। এ নিয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি। 2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের অর্থ দেওয়ার কথা ছিল সৌদি সরকার ও জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন মসজিদের মিনারের পরিবর্তে আগের বরাদ্দের পাশাপাশি পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চ টাওয়ারটি। নামকরণ করেন নিজের নামে জ্যাকব টাওয়ার। রাষ্ট্রের টাকা অপচয় করে তার নামে করছে এই টাওয়ারটা। এই টাওয়ারটা আমরা মনে করি চরফেশন টাওয়ার নামকরণ করলে অনেক ভালো হবে। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরফেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। তবে আয় ব্যয়ের কোনো তথ্য দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন, মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। উভয় জায়গায় ডিসি হলো উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার হলো এটার সভাপতি। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বছর বছর বরাদ্দ হলেও হয়নি দৃশ্যমান কোনো উন্নয়ন। রাস্তাঘাট, ড্রেনেজ, সৌর বিদ্যুৎ সহ নানা সমস্যায় ঢাকা ঝালকাঠি নলসিটি পৌরসভার বাসিন্দারা। প্রশাসক বলছেন, নাগরিক ভোগান্তি দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। গাছের সাঁকো দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী, তাও আবার খোদ পৌর এলাকায়। এখানকার বেশিরভাগ সড়কে খানাখন্দে যানবাহন চলাচলও বন্ধ হওয়ার উপক্রম।
এই বেহাল চিত্র ঝালকাঠির নলছিটি পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে কোটি টাকা বরাদ্দ হলেও কোনো কাজই হয়নি। পুরো পৌর এলাকাটিতে বেশিরভাগ রাস্তাঘাটে মরণ ফাঁদ। এখানে নেই কোনো ডাম্পিং স্টেশন, বেহাল দশা ড্রেনেজ পয়নিষ্কাশনে। আর রাতের বেলায় সড়কে বাতি জ্বলে না বেশিরভাগ স্থানে। অনেক পুরাতন পৌরসভা আমাদের নলছিটিতে টোটালে কোনো উন্নয়ন হয় নাই। 25 বর্গ কিলোমিটার এরিয়ার পৌরসভার কোথাও কোনো রাস্তাঘাট নাই। কেন এই রাস্তাটা হচ্ছে না বারবার টেন্ডার হওয়ার পর? এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা। এই অবস্থায় পৌর প্রশাসক বলছেন, নাগরিক ভোগান্তি দূর করতে 1 কোটি টাকা ব্যয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তবে তা দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। চলমান যে প্রকল্প ছিল কিংবা দীর্ঘদিন ধরে কাজ বন্ধ আছে এরকম যে প্রকল্পগুলো ছিল তার মধ্যে কিছু কিছু প্রকল্প আমরা কাজ শুরু করানোর চেষ্টা করেছি। 1865 সালে যাত্রা করা 25 বর্গ কিলোমিটার আয়তনের নলছিটি পৌরসভায় 50,000 লোকের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও নেই সেই মানের প্রতিষ্ঠান কিংবা পণ্যের সম্ভার। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও সেখানেও বৈচিত্র্য নেই বললেই চলে। স্থানীয় পণ্যের আধিক্যে তাই বরাবরের মতো এবারের আয়োজন নিয়েও অসন্তোষ অনেক ক্রেতা দর্শনার্থীর। আয়োজক সংস্থা ইপিবিও বলছে, ভালো মানের প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম। আগামীতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ফরহাদুর রহমান রিপোর্ট। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। এই মেলার মান নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলছেন, শুধু নামই আন্তর্জাতিক, পণ্য সম্ভারে নয়। মাত্র 600 টাকা ডিসকাউন্ট অফার চলছে সীমিত সময়ের জন্য। আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে এবারের মেলায় অংশ নেয়া 362টি স্টল প্যাভিলিয়নের 351টি দেশি প্রতিষ্ঠানের। এসব স্টলে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। মূল্য ছাড় আর অফার ছাড়া তেমন কিছুই নেই বলে জানান দর্শনার্থীরা। এমনিতে 2-1টা জায়গার বাইরের প্রোডাক্ট আছে, তাছাড়া সব লোকাল প্রোডাক্টই। এই ধরনের দোকানগুলো আমি দেখলাম তো সবসময় একটাই থাকে এবং এটার মানে স্পেসটা খুব কম থাকে। সবাই আসে যে বাইরে কিছু স্টল আছে, বাইরে নতুন নতুন কিছু জিনিস পাবো, আর এখানে যে আছে এখন বর্তমানে এখানে সব জায়গায় পাওয়া যায়। 15-20 বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটা বুঝতাম, থাইল্যান্ড স্টল বা আপনি টার্কি স্টল বলতে যেগুলো যেন ভিন্ন মাত্রার অনেক কিছু পাওয়া যেত। বিদেশি স্টলেও বৈচিত্র্য নেই খুব একটা। অধিকাংশে দেখা মিলছে জুতা, ব্যাগ, কার্পেট আর আলোকবাতির মতো সাধারণ পণ্যের। বিক্রেতারা পণ্য মানসম্মত দাবি করলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় বিক্রি করছেন ছাড় দিয়ে। লোকাল তুলনায় আপনার এরকম বেশি না, লোকাল মতন প্রাইজই পাচ্ছে এখানে। সর্বনিম্ন পাকিস্তানি নাগরাগুলো পাচ্ছে 1000 টাকায়। कस्टमर का भरोसा हम लोगों ने लिया है और कस्टमर चुपचाप ऐसे दाम पे, ये पूरा मेला में कोई बंदा ऐसे बोर्ड लगा के बेचता नहीं भाई, सिर्फ एक ही दुकान पे इंडियन फुटवेयर पे होता है। Public are not coming this time, very few. It's manageable, but what we expected, I have brought so many type of goods. আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, মাসব্যাপী মেলা হয় ভালো মানের বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে অনীহা দেখায়। তাই মানের প্রশ্নে ছাড় না দিতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। আসলে এক মাসের দীর্ঘ একটি মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক বিবেচনা আসতে একটু অনাগ্রহ প্রকাশ করে। যদি এটা আমরা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল করতে চাই তাহলে এটা 3 থেকে 5 দিনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে শুধুমাত্র সেক্টর বেসড মেলা করার চিন্তা ভাবনা করতেছে ভবিষ্যতে। নির্দিষ্ট সেক্টর, যেমন ধরা যাক গার্মেন্টসের জন্য একটি মেলা, লেদারের জন্য একটি মেলা, এরকম বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানিযোগ্য পণ্য যেগুলো আছে। এবছর আমরা রেখেছি, এবছরও আমরা সোর্সিং অঞ্চল এটা আলাদাভাবে রেখেছি, যেখানে আমাদের গুণগত মানসম্পন্ন যে পণ্যগুলো এক্সপোর্ট হয় সেগুলোকে সোর্স করার জন্য আমরা একটা সোর্সিং কর্নার তৈরি করেছি। এবারের মেলায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিদেশি 7টি দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল 5টি দেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বিশেষ করে ইলিশের দেখা একেবারেই নেই। এতে বিপাকে পড়েছেন ভোলা ও বরগুনার জেলেরা। মাছের সরবরাহ কমেছে আড়ত ও মৎস্য অবতরণ কেন্দ্রে। গবেষকরা বলছেন, সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। বিস্তারিত রিপোর্টে। সাগর থেকে মাছ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়ছে ট্রলার। ঝুড়িতে ভরে মাছগুলো নেওয়া হচ্ছে কেন্দ্রের ভেতরে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমে ওঠে বেচাকেনা।
তবে জেলেদের দাবি সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে 2023 সালে এ কেন্দ্রে ৩,৫৮৭.17 মেট্রিক টন মাছ বিক্রি হয়, আর 2024 সালে বিক্রি কমে এসে দাঁড়ায় ৩,৪০৫.৮১ মেট্রিক টনে। মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একটা বোর্ডে 4 লাখ 5 লাখ টাকা বাজারে আইয়ে বেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মাছ পায় না, জালে বাজে না, আমরা খুব কষ্টে আছি আর কি। বাড়ি কোনো টাকা পয়সা নিতে পারি নাই। আগামীতে সম্ভবত ইলিশ মাছ থাকবে না দেশে, ট্রলিংটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশে আয় উৎপাদন বাড়বে। উপকূলীয় জেলেরা মাছ শিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেয় ইলিশে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ভোলার বিভিন্ন নদীতে দেখা নেই ইলিশের। অন্য মাছ ধরা কম পড়ায় কমে গেছে আয়। এতে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। সমিতিলে অনেক কষ্টতে আছি, দোকানে বাকি দেয় না। সামনে আবার 2 মাসের অভিযান আছে, নতুন করে আবার ঋণ করে যে সাবার লয়ে আমরা নামু, ওই সামর্থ্য আমাদের নাই। চাল ডাল দিয়া সরকার আমাদের ফাঁসেতে আমাদের একটু সহযোগিতা করে। এদিকে গবেষকরা বলছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আর মৎস্য বিভাগ বলছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। পরবর্তী বছরগুলোতে যদি এ সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক না হই, তাহলে এগুলোর পরিমাণ আরো কম। অধিকাংশ মানুষ ইলিশ আহরণের সাথে জড়িত, তো 1-1.5 মাস তারা ভিন্ন ভিন্ন পেশায় থাকে, আবার তারা ইলিশ আহরণ করবে ফেব্রুয়ারি মাস থেকে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় 1,69,000 এবং বরগুনায় 37,270 জন নিবন্ধিত জেলে রয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। পটুয়াখালী ঢাকা নৌরুটে ডুবোচরে প্রায়ই আটকে পড়ছে লঞ্চ। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও ফেরেনি নাব্যতা। এই অবস্থায় ভাটার সময় ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। শীত মৌসুমের শুরুতে পানি কমে যাওয়ায় পটুয়াখালীর নদ নদীতে নাব্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় ঢাকা পটুয়াখালী নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো ভাটার সময় প্রতিদিনই ডুবোচরে আটকে পড়ছে, ফলে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ। প্রতিদিন পটুয়াখালী থেকে লঞ্চে করে কয়েক হাজার মানুষ বিভিন্ন কাজে রাজধানী ঢাকায় যায়, কিন্তু শীত মৌসুম সহ বিভিন্ন সময় এই রুটের বিভিন্ন নৌপথের নাব্য সংকটের কারণে ডুবোচরে লঞ্চ আটকে যায়। ফলে গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। দ্রুত খনন করার দাবি যাত্রী ও লঞ্চ চালকদের। ডুবোচর পড়ছে, লঞ্চ মাঝে বাজে পড়ে। আমাদের তো সময়ের একটা সংকট, আমাদের যাত্রীরা সবসময় চাই একটু ফাস্ট টাইম। প্রত্যেক বছর শীতের মৌসুমে নদীটা কাটা হয়, ঠিক মতো কাটা হচ্ছে না। গাড়িতে পটুয়াল থেকে 4 ঘন্টা 5 ঘন্টা এর বেশি লাগে না, অথচ আমাদের লঞ্চে লাগে 10 ঘন্টা 11 ঘন্টা এইরকমের। তারপরে নাব্যের সঙ্গতার কারণে 12 থেকে 13 ঘন্টা লেগে যায় অনেক সময়। যত সম্ভব তাড়াতাড়ি সরকারকে দিকে লক্ষ্য রাখতে হবে এবং ড্রেজিং করে নাব্যতা সংকট কাটাতে হবে। বগার পরেই একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে আমি দেখি যে কখন খুবই ন্যারোলি ইয়েগুলো লঞ্চগুলো ঢুকতে, বড় লঞ্চগুলো কখনো ঢুকতেই পারে না। তো ওই পয়েন্টটা কিন্তু গত 10 বছরে কখনো ড্রেজিং হয়েছে আমার চোখে পড়েনি অন্ততপক্ষে। তবে সমস্যার সমাধানের আশ্বাস বিআইডব্লিউটি-এর। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, তারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, আপনারা সার্বক্ষণিকভাবে খুঁজতে থাকেন, যদি কোনো জায়গাটায় কাঙ্ক্ষিত জায়গা পাওয়া যায় সেখানটাতে আপনারা ড্রেজিংয়ের স্পেল ফেলার মাধ্যমে আবার কাঙ্ক্ষিত সেই ড্রেজার কার্যক্রম শুরু করেন। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 8টি ছোট লঞ্চ এবং 4টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভুগছে বাংলাদেশ রেলওয়ে। 5,000-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র 2,500। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে। সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।